বীরভূম জেলার উল্লেখযোগ্য নদ-নদীগুলির মধ্যে কোপাই হল একটি নদী। বীরভূম জেলার উত্তরে বক্রেশ্বর ও দক্ষিণে অজয় নদীর মধ্যবর্তী অঞ্চল দিয়ে বয়ে চলেছে কোপাই নদী। ঝাড়খণ্ডে জামতারা জেলার খাজুরি গ্রামে উৎপত্তি হয়ে দুবরাজপুর, খয়রাশোল, ইলামবাজার, লাভপুর থানার ২৩০টি গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে কোপাই নদী। উৎস থেকে প্রবাহিত হওয়ার পরেই নদীর পরিচিতি শাল নামে। বোলপুরের ঝিনুরিয়া গ্রামের কাছে নদীর নাম বদলে হয়েছে কোপাই, কিন্তু কোপাই নামেই এই নদী পরিচিত। এই নদী বীরভূমের বৃহৎ অংশের মানুষের সুখ দুঃখের সঙ্গী। নানা ঋতুতে এই নদীর নানান রূপ। ১২ মাসে এই নদীর বর্ণনায় রবি ঠাকুর লিখেছেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, আষাঢ়ে বাদল নামে নদী ভড় ভড়, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। লাভপুর থেকে ৩ কিলোমিটার দক্ষিণে পাথরঘাটা গ্রামের কাছে বক্রেশ্বর নদীর সঙ্গে মিশেছে কোপাই নদী। এই নদীর অববাহিকার মোট আয়তন ৪৩৬ বর্গ কিলোমিটার। কোপাই নদীর উপত্যকায় সুপ্রাচীন মাইকোলিথ স্ফটিক পাথর ও প্রস্তরীভূত কাঠ পাওয়া গিয়েছে। নদীর অববাহিকার মাটির রং লাল। এই মাটিতে ভূমিক্ষয়ের ফলে ছোট ছোট খাদ তৈরি হয়েছে, সেগুলোই খোয়াই নামে পরিচিত। এই কারণে খোয়াই যেন কোপাইয়ের জীবন পথের প্রতীক। কিন্তু নগর সভ্যতার থাবায় প্রকৃতির উপর নরম আলপনার এই খোয়াই আজ বিলুপ্তির পথে। নদী ও মানব জীবন যেন একই। যৌবনের পর যেমন বার্ধক্য আসে, জরা গ্রাস করে, নদীরও পাড় ভাঙে, গতিপথ পাল্টায়, পলিস্তর নদীর বুক ভরাট করে, নদী নাব্যতা হারায়। বহমান নদীতে সেচ বাঁধ দেওয়ায় নদীর গতিপথ বাধা পায়, বন্যার প্রকোপ বাড়ে। কোপাই এর ব্যতিক্রম নয়। এইসব নানান কারণে কোপাই বারবার বক্র গতিতে প্রবাহিত হয়েছে। কোপাই নদীর এই বক্রগতি আবার সাহিত্যের উপাদান হয়ে উঠেছে। এই নদীর বাঁকগুলো অনেকটা হাঁসুলি আকৃতির। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাস এই বাঁককে রূপক হিসাবে ব্যবহার করা এক অমর সৃষ্টি। ১৯৬২ সালে এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ হয়েছিল। কোপাই নদীর সঙ্গে নদী তীরের মানুষের এক নিবিড় সম্পর্কের কথাই বারবার বিভিন্ন লেখায় উঠে এসেছে। রবি ঠাকুরের ভাষায় এখানে আমার প্রতিবেশিনী কোপাই নদী। মানুষের সঙ্গে কোপাইয়ের আত্মীয়তার বর্ণনায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, রাস্তা যেখানে থেমেছে তীরে এসে, সেখানেও প্রতিজ্ঞা দেয় পথ ছেড়ে। দুধারে চাষবাস, প্রকৃতিতে কোপাই নির্ভরতা দেখেছিলেন রবি ঠাকুর। তাই তিনি লিখেছিলেন, শনের ক্ষেতে ফুল ধরেছে একেবারে তার গায়ে গায়ে, জেগে উঠেছে কচি কচি ধানের চারা, অদূরে তালগাছ উঠেছে মাঠের মধ্যে, তীর আম জাম আমলকির ঘেঁষাঘেঁষি। কিন্তু সময়ের ফেরে কবি যে নদীতে কলকল স্ফটিক জল ও স্রোত দেখেছিলেন, সেই জলধারা আজ অস্তিত্বের সংকটে। রবি ঠাকুর ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেশিনী কোপাই আজ ভালো নেই। ক্রমেই শুকিয়ে আসছে নদীখাত। নদীর গতিপথে বহু জায়গায় স্থায়ী বালি চড়া পড়েছে। শান্ত কোপাই আজ বর্ষায় বন্যা ডেকে আনে। তাতে বালি জমে নদীবুক আরও অগভীর হয়। আর বাকি সময় শুকনো ধুধু বালিতে ছোট বড় পাথরের চাই বুকে নিয়ে নিঃশব্দে পড়ে থাকে। তখন এর অস্তিত্ব ছোট নালা বা খালের মতো। শুধু প্রকৃতি নয়, মানুষও কখন যেন এত হিংস্র হয়ে ওঠে যে নদীর দেহটাকে ছিন্ন ভিন্ন করতেও পিছপা হয় না। তাই কোপাইয়ের ব্যতিক্রম নয়। তার শরীর জুড়ে বিভিন্ন অংশে আজ ক্ষতের সৃষ্টি হয়েছে। গড়ে উঠেছে অবৈধ নির্মাণ, ইটভাটা, যার কারণে নদী আজ ক্ষতিগ্রস্ত। তার আপন গতি সে হারিয়ে ফেলেছে। একটি সমীক্ষায় জানা যায়, কোপাইয়ের সঙ্গে রবি ঠাকুরের অনুভব করা তীরবর্তী বাসিন্দাদের আততীয়তা আর নেই। বরং নদীটির প্রতি অধিকাংশ মানুষের উপেক্ষা আর অনাগ্রহই ফুটে উঠেছে। এই ইটভাটাগুলির ময়লা বর্জ্যের অধিকাংশ নদীকে দূষিত করছে। আবার এর প্রভাবে জীববৈচিত্র্যেও ব্যাঘাত ঘটছে। শুধু তাই নয়, যেখানে সেখানে নদীবক্ষে বাঁধ দেওয়ার ফলে কোপাই তার চলার ছন্দ হারিয়েছে। নদীর সঙ্গে মানুষের সম্পর্ক
এখন শুধুই স্বার্থের। এই নদীটিকে নিয়ে ভাবনার দরকার, দরকার সচেতনতার, আর দরকার তার দিকে দৃষ্টি ফেরানোর। সকলকে উপলব্ধি করতে হবে নদীও আমাদের দেহের মতোই এই প্রকৃতির শিরা উপশিরা। এগুলি শুকিয়ে গেলে বিপন্ন হবে মানুষ, প্রকৃতি আর ভবিষ্যৎ। আসুন বাঁচাই নদীকে, বাঁচাই বাংলাকে, বাঁচাই ভবিষ্যৎ। নদী না থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সত্যি খুব অসুবিধার মধ্যে পড়বে। আসুন সচেতন হই, বাঁচাই কোপাইকে। আজকের এই আলোচনায় আমি তুলে ধরতে চাইলাম কোপাইয়ের ভবিষ্যৎকে, যা শুধুই আপনাদেরই হাতে। আসুন সচেতন হই, বাঁচাই কোপাইকে। কোপাই নদীর সবথেকে বড় বৈশিষ্ট্য হল এর তীরবর্তী খোয়াই অঞ্চল, লাল মাটির ভাঙাচোরা ঢেউ খেলানো ভূমি। এই খোয়াই অঞ্চলের সৌন্দর্য এতটাই অনন্য যে শান্তিনিকেতনের আশেপাশে এটি বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছে। কোপাই নদীর সঙ্গে জড়িয়ে আছে রবি ঠাকুরের স্মৃতি। তিনি এই নদীকে খুব ভালোবাসতেন এবং তার বহু কবিতা ও গানে কোপাই ও খোয়াইয়ের উল্লেখ করেছেন। ১৯ ও বিংশ শতকের শুরুতে যখন রবি ঠাকুর শান্তিনিকেতনে বাস করেন, তখন কোপাই নদী ছিল আরও প্রাকৃতিক ও অবাধ। তিনি এই নদীর তীরের খোয়াই অঞ্চলে হেঁটে বেড়াতেন এবং তার সাহিত্য ও গানে এই প্রকৃতির গভীর প্রভাব পড়ে। এটি ছিল স্বাধীনতা, প্রকৃতি আর বাউল জীবনের প্রতীক। এই কোপাই নদীর তীরেই গড়ে উঠেছে বহু গ্রাম, যেখানে বাউল গান, কৃষিকাজ এবং লোকজ জীবনধারা আজও টিকে আছে। এই নদী স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতিকে দীর্ঘদিন ধরে প্রভাবিত করে এসেছে। সময়ের সঙ্গে কোপাই নদীর রূপও বদলেছে। আজ নদীর জলপ্রবাহ কমেছে, কিন্তু তার সাংস্কৃতিক গুরুত্ব এখনও অটুট। শান্তিনিকেতন ভ্রমণে আসা মানুষের কাছে কোপাই নদী এখনও এক অনন্য আকর্ষণ, ইতিহাস ও প্রকৃতির কাছে জীবন্ত মেলবন্ধন। কোপাই নদী ছোট হলেও তার সংকট আজ খুব বড়। প্রাকৃতিক পরিবর্তন, মানুষের কার্যকলাপ এবং পরিবেশগত সমস্যার কারণে এই নদী ধীরে ধীরে তার স্বাভাবিক রূপ হারাচ্ছে। কোপাই একটি মৌসুমী নদী। আগে বর্ষাকালে এটি বেশ পূর্ণ থাকত, কিন্তু এখন বৃষ্টিপাতের অনিয়ম, জলবায়ুর পরিবর্তনের ফলে বছরের বেশিরভাগ সময় নদী প্রায় শুকনো হয়ে যায়। কোপাই নদী ছোট হলেও এটি বাংলার প্রকৃতি ও সংস্কৃতির এক অমূল্য অংশ। এখনই সচেতন না হলে ভবিষ্যতে এই নদী শুধু ইতিহাস হয়েই রয়ে যাবে। আসুন বাঁচাই নদীকে, বাঁচাই বাংলাকে।